স্যার, যাদবপুর অঞ্চলে আপনি একদম দীর্ঘদিন সেখানে যাতায়াত করেন, ঘোরাফেরা করেন। এখন আরো বাড়াতে হয়েছে। আপনি জানেন সন্ধ্যেবেলার পরে গণপরিবহনের কি ভয়ঙ্কর দুর্দশা। গণপরিবহন পশ্চিমবঙ্গে তো উঠে গেছে। পশ্চিমবঙ্গে গণপরিবহন উঠে গিয়েছে। এখন যারা ব্যবসা ট্যাবসা করেন তারা তাদের মতো করে যাত্রীদের ওপর জুলুম করে যাচ্ছে। সরকার আছে বলে মনে হয় নাকি? কিচ্ছু নেই। এবং যার ফলে দেখবেন আপনার মুশকিল হচ্ছে কি, এর ফলে এই সমস্ত প্রাইভেট এজেন্সিস অ্যাপ ট্যাপ তৈরি করে তারা কিন্তু মুনাফাটা বেশ ভালো চালিয়ে যাচ্ছেন। আর আমার সরকারি পরিবহন, প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গের বুকে যে সমস্ত পরিষেবামূলক সরকারি ব্যবস্থা ছিল সেগুলো ভেঙে চুরে তছনছ করে দেওয়া গেছে। স্যার, ১০৯ নম্বর ওয়ার্ডে ১৮টা কলোনি রয়েছে, যে কলোনিতে বাসিন্দাদের কাছে কোনো জমির দলিল নেই। আপনাদের সময়ই তাদেরকে সেখানে বসবাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল বৈধভাবে। কি করবেন? আমার কাছে অভিযোগ এসেছে যে বহু মানুষ তারা সরকারি অনুমোদনের জন্য যে সরকারি আহ, টাকা পয়সা দিতে হয় সেসব জমা দিয়েছেন, তাও তারা পাননি। তারা হয়তো কোনো অতিরিক্ত কাটমানি দিতে পারেনি বলে পাননি। আমার কাছে এসেছিলেন, আরো তথ্য আসছে, এই নিয়ে আমি কোর্টে যাবো, ছেড়ে দেবো না। স্যার, বিজেপির বিরুদ্ধে একটা বক্তব্য, সেটা সাধারণ মানুষ, যে কোথাও গিয়ে শিডিউলড কাস্ট যারা, তাদেরকে বিজেপি সামাজিক পরিচিতি দেওয়ার জন্য পরিচিতি সত্তার রাজনীতি আলাদা করে সেখানে করছে। আপনার বক্তব্য? যারা মনে করেন বিজেপি সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষের স্বার্থে কাজ করবেন, তাদের মতো মূর্খ আর কেউ নেই। বিজেপি হচ্ছে প্রকৃতপক্ষে একটি ব্রাহ্মণ্যবাদী দর্শনে লালিত সরকার। তাদের পরিচালনা করছেন আরএসএস। আরএসএস এর মূল তত্ত্বই হচ্ছে কিন্তু উচ্চ বর্ণের প্রভাব। যারা এসসি এসটি বা পিছিয়ে পড়া অংশ, তারা যত তাড়াতাড়ি বিজেপির হাত ছাড়বেন তত তাদের পক্ষে মঙ্গল। তাদের মূল লড়াইটা করতে হবে বামপন্থীদের সঙ্গে, এবং সেই লড়াইটা হচ্ছে সামাজিক, অর্থনৈতিক, সামগ্রিক উন্নয়নের জন্য। বিজেপির হাতিয়ার হয়ে গেলে পরে তাদের অশান্তি বাড়বে বই, কমবে না। স্যার, যাদবপুরে এখনো সরকারি চাকরির কি অবস্থা? নতুন করে বলার কিছু নেই, অন্তত আপনাকে। আপনি অজস্র বেকার যুবক যুবতী, তাদের কর্মসংস্থানের জন্য লড়াই করেছেন, এবং সফলও হয়েছেন অধিকাংশ ক্ষেত্রে। কিন্তু যারা স্টার্ট আপ করতে চান, স্টার্ট আপ বিজনেস করতে চান, এটা তাদের তো তোলাবাজির একটা তাদের কাছ থেকে ভয়ঙ্কর অভিযোগ পাওয়া যাচ্ছে। তোলাবাজি। আমি সেদিনকে মিটিং করে যখন নামছি, সামান্য উচ্চার কথা বলেছি, পেছন থেকে অটো চালকরা বলছে, দাদা আমাদের কথা বলুন, আমরা সাংঘাতিক ভাবে অত্যাচারিত হচ্ছি। আচ্ছা। এমন একটা ক্ষেত্র নেই যেখানে তৃণমূলের গুন্ডারা তোলাবাজি করছেন না। আজকে আমাদের ব্যাকগ্রাউন্ডে রয়েছেন আর্নেস্টো চে গেভারা, যিনি বলেছিলেন যে যদি সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আপনি গর্জে ওঠেন, তাহলে আপনি আমার কমরেড। ইফ ইউ ট্রেম্বল উইথ ইন্ডিগনেশন অ্যাট এভরি ইনজাস্টিস, দেন ইউ আর কমরেড অফ মাইন। সমস্ত অন্যায়, সমস্ত বঞ্চনা, গত 2011 সালের পর থেকে 15টা বছর ধরে যে মানুষটা বারবার করে আদালত থেকে, এবং বারবার করেই বলি ব্যতিক্রমী মানুষ, তার কারণ তিনি দেশের মধ্যে একজন অন্যতম প্রণিধানযোগ্য আইনজীবী হওয়ার পরেও জনতার উদ্দেশ্যে বারবার করে বলেন, আপনারা পথের লড়াইটা, মাঠের লড়াইটা জারি রাখুন। সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে সরাসরি নির্বাচনী লড়াইয়ে, নির্বাচন তাদের কাছে রাজনৈতিক সংগ্রাম। আমরা যাদবপুরের প্রার্থী, যে যাদবপুরে 2019 সালে পশ্চিমবাংলার একমাত্র সিপিআইএম বা বাম প্রার্থী হিসেবে তার জামানত ছিল, জামানত বাজেয়াপ্ত হয়নি, সেই বাইনারির ইলেকশন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আজকে সরাসরি কথা বলবো যাদবপুরের কিছু স্পেসিফিক বিষয় নিয়ে। তার আগে জাস্ট একটি কথা আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার, আপনারা জানেন গত 2 বছর সময়ে লাগাতার প্রত্যেকটি সামাজিক ইস্যুতে, রাজনৈতিক ইস্যুতে যে মানুষটির বলিষ্ঠ কণ্ঠস্বর বারবার করে শাসককে জাস্ট কাঁপিয়ে দিয়েছে, ট্রেম্বল করেছে, সেই মানুষটির নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শাসকের মাথা ব্যথার কারণ। স্যার, নমস্কার। যাদবপুর হুম, কি বুঝছেন? বুঝছি মানে মানুষ তো একটা পরিবর্তন চাইছে, এবং সেই পরিবর্তনটা অন্ধকার থেকে আরো অন্ধকারের দিকে নয়, অন্ধকার থেকে আলোয়। সেই পরিবর্তনের দিশা থেকে আমরা দেখতে পাচ্ছি মানুষের একটা বামপন্থী
রাজনীতির প্রতি নতুন করে একটা আস্থা দেখা যাচ্ছে। এটা আমার মনে হচ্ছে কথাবার্তা বলে, কর্মীদের সঙ্গে কথা বলে, যে মানুষ পশ্চিমবঙ্গের যে অতীত গৌরব, যে গৌরব শুরু হয়েছিল ঊনবিংশ শতাব্দীর শেষ থেকে বিংশ শতাব্দী জুড়ে, আমি বলি পশ্চিমবঙ্গ বা বাঙালি, বাঙালি বলবো না, বঙ্গবাসী যারা, এখানে প্রচুর মানুষ আছেন যারা 400-500 বছর ধরে বাংলায় আছেন, তারা বাংলার বঙ্গ সংস্কৃতির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করে নিয়েছেন। বঙ্গ সংস্কৃতি বলতেই আমি বুঝি রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, এই যে ধারা, সেই ধারা বাংলাকে আমাদের ফিরিয়ে আনতে হবে। বিগত কয়েক বছরে বাংলাকে আমরা একেবারে টানতে টানতে এমন নিচে নামিয়ে দেওয়া হয়েছে যে যে বঙ্গবাসী আগে ভিন্ন প্রদেশে গেলে পরে সম্মানিত হতেন, লোকে তাদের সঙ্গে কথা বলে একটু গৌরবান্বিত বোধ করতেন, আজকে সেই বঙ্গবাসীকে ভিন রাজ্যের লোকেরা উপহাসের পাত্র করে দিয়েছে। স্যার, আমরা সেই দিনই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে আহ, সেখানে মানে দেয়ার মাস্ট বি সামথিং ফিশি। যেদিন আপনি কোনো না কোনো কারণে, আমি আবার সেই অতীতে ফিরে যেতে হচ্ছে আমাদেরকে, আরজি করের সেই মামলা, আরজি করের সেই আন্দোলন সম্পর্কে নতুন করে আর একটি কথাও বলার নেই। আজকে সেই মৃতার মা, সেই হতভাগিনী, তিনি বিজেপিতে। না, এটা দেখুন, ব্যাপক প্রলোভন, ব্যাপক মিথ্যাচার, এতে অনেকে প্রভাবিত হয়ে পড়ে। সস্তা প্রচার, আমার আজকে বলতে কোনো বাধা নেই, দ্বিধা নেই। Please. সেটা হচ্ছে যে যেদিনকে ওরা মামলাটা নিয়ে গেলেন, সেদিনই ওরা বিজেপির খপ্পরে পড়েছে, সেটা আমি তখনই বুঝতে পেরেছিলাম। হুম। আমি বলেও ছিলাম হুম। পরবর্তীকালে। তো তারা যদি নিজেরা ন্যায় বিচারকে যথাযথভাবে পাওয়ার পরিবর্তে অন্য কিছু ভাবনা ভেবে থাকেন, ভেবেছেন বিজেপি রাজ্যে যেভাবে মহিলারা ধর্ষিতা হচ্ছেন, বিজেপি নেতারা ধর্ষকদের উচ্চবর্ণের মানুষ বলে গলায় মালা দিয়ে মিষ্টি খাওয়াচ্ছেন, সেই বিজেপির কাছে তিনি তার ধর্ষিতা এবং খুন হওয়া মেয়ের বিচারের জন্য প্রার্থী হয়েছেন, এটা ইতিহাস একে ক্ষমা করবে না, এটুকু বলতে পারি। বর্তমানে তো তিনি মানুষের কাছে কৃপার পাত্রী হিসেবেই পরিচিত হচ্ছেন। যে লড়াই মানুষ করেছিল, লড়াইটা অবশ্য যারা করেছেন, আমি তাদের আগেও বলেছি যে উই ওয়ান্ট জাস্টিস বা উই ডিমান্ড জাস্টিস। জাস্টিসটা কিন্তু শুধুমাত্র একজন লোকের সাজা পাওয়ার মধ্য দিয়ে হবে না। এই নারী নির্যাতনের বিরুদ্ধে যদি ন্যায় পেতে হয়, তাহলে নারী নির্যাতনের একটা যে দার্শনিক মানসিকতা আছে, তার বিরুদ্ধে ধারাবাহিক লড়াই করতে হবে। এবং আমি দেখেছি যে সমস্ত চিকিৎসক বন্ধুরা লড়াই করছেন, নাগরিক সমাজের যে সমস্ত মানুষ লড়াই করছেন, তারা কিন্তু এই চিন্তাটাকে ধরেই লড়াইটা এখনো চালিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে উনি এই লড়াইয়ের প্রতি বিশ্বাসঘাতকতা করলেন, এটুকু বলতে পারি। স্যার, সরাসরি যাদবপুরের বিষয়ে কিছু কথা, যাদবপুরের মাটি থেকে উঠে আসা কিছু বিষয় আপনার কাছে জানতে চাইবো। যাদবপুরের মানুষের চার্জশিট সরকারের বিরুদ্ধে, সেই চার্জশিটে একদম প্রথম যে অভিযোগ, সেটা হচ্ছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, কলকাতার ফুসফুসকে সেখানে ধ্বংস করে দিয়ে অসংখ্য বেআইনি নির্মাণ। কি বলবেন? শুধু যাদবপুর নয়, পরিবেশ রক্ষা করাটা এই সময় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। বিশ্ব পুঁজিবাদ, তারাও পরিবেশকে ধ্বংস করছে শুধুমাত্র মুনাফার জন্য। আমরা দেখেছি উত্তরাখণ্ড, এই সমস্ত অঞ্চলে ব্যবসা বাণিজ্যের স্বার্থের জন্য যেভাবে পরিবেশকে ধ্বংস করা হচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, তা কিন্তু পরিবেশও পাল্টা তার প্রতিবাদ জানাচ্ছে, বিধ্বংসী কাণ্ড ঘটে যাচ্ছে। এই পুঁজির জন্যে পরিবেশকে ধ্বংস করার একটা রাজনীতি, সেই রাজনীতিকে লালন পালন করছেন বর্তমান কেন্দ্রে যারা শাসনে আছেন তারাও, এই রাজ্যে যারা শাসনে আছেন তারাও। তো এরা প্রকৃতপক্ষে বিভিন্ন পুঁজি দ্বারা পোষিত। এই দলগুলো ভাববেন না যে এরা এমনি। এই ধরুন, সাধারণ উদাহরণ, ইলেকট্রাল বন্ড, কর্পোরেট ট্রাস্টের টাকা। যদি আপনি এই টাকার বিষয়টা দেখেন, হিসেবহীন টাকা, দুর্নীতির টাকা কারা দিচ্ছেন?
তারাই দিচ্ছেন যারা মনে করছেন এই সরকারগুলো থাকলে পরে তাদের পক্ষে এই স্বার্থ সমস্ত তাদের বেআইনি স্বার্থ। কাজ করা সুবিধা হবে। এই যে ক্যালকাটা ওয়েটল্যান্ড বলে নিয়ে আমি মামলা করেছি, হুম, কোর্টে হুম। অর্ডার আছে ভেঙে দেওয়ার কথা। ওরা ভেঙে দিতে বলছে আমরা পারছি না, এমন কথাও বিচারপতি একসময় মন্তব্য করেছেন, তাহলে কি আমি প্যারামিলিটারি ফোর্স নামিয়ে দেবো? মামলাটা শুনানি হলে সেদিন তাই নামাবার কথা বলবো আমরা। যে সামান্য জলাভূমি ছিল সব ঢেকে দেওয়া হচ্ছে। এই তথাকথিত সৌন্দর্যায়নের নাম করে জলাভূমিকে বুঝিয়ে দেওয়ার যে একটা পরিবেশ বিরোধী মানব বিরোধী চক্রান্ত, সেটাই রাজ্য সরকার তার প্রত্যক্ষ শরিক। স্যার আপনার বিরুদ্ধে তো একদম মানে আপনার বিরুদ্ধে না পক্ষে আমি জানি না যে আপনি মাটির নিচে উন্নয়ন করেছেন মেয়র থাকাকালীন, সেই উন্নয়ন দেখা যায়নি। যে বিষয়টা নিয়ে সব থেকে বেশি করে সচেষ্ট ছিলেন জলযন্ত্রণা, 72 ঘন্টা আগে ড্রেজিং এর এত দৈন্য দশা কলকাতা শহরে যাদবপুর অঞ্চলে বিশেষ করে 72 ঘন্টার আগে জল নামে না ভারী বৃষ্টি হলে, কি করবেন আপনি? দেখুন, কথা হচ্ছে যে এই নিকাশি ব্যবস্থাকে না ধারাবাহিকভাবে তার সংরক্ষণ করতে হয়, হুম, লালন পালন করতে হয়। হুম, কিন্তু নিকাশি ব্যবস্থা লালন পালন করলে তো আপনি চটকদারি করতে পারবেন না। হুম। এই চটকদারি যদি করা আমার পরিকল্পনা হয় তাহলে স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবেই, নগরের স্বাস্থ্য। তাই হচ্ছে। আমার মনে আছে আমি যখন এই আমাদের ব্রিকসওয়্যার হুম, ডেভেলপমেন্টের জন্য টাকার জন্য লড়াই করছি, এডিবি কাছে গিয়ে হুম, সওয়াল করছি টাকা দাও, তখন আমার মনে আছে ভদ্রলোকের নামটা ভুলে গেছি, তিনি তখন কর্ণাটকের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি কাম মিউনিসিপাল সেক্রেটারি ছিলেন। হুম, তিনি আমাকে হাসতে হাসতে বললেন, তুমি এটা কি করছো? তুমি এত টাকা চাইছো ফর ড্রেনেজ হুম, ডেভেলপমেন্ট? হুম, আমার শহরের মানুষ এরকম বৃষ্টি হলেই জলে ডুবে থাকেন, ভোগেন। বলছেন তুমি যতই ড্রেনেজের ডেভেলপমেন্ট করো না কেন, জল না দাঁড়ালেও মানুষ কিন্তু তোমাকে ভোট দেবে না। কেন? তুমি মাটির তলায় কাজ করছো, ওপরে দেখা যাবে না। সুব্রত বাবু একসময় বলেছিলেন। এখন মুশকিল হচ্ছে দৃষ্টিভঙ্গিটা কি, আমি কি সামগ্রিক পরিকাঠামো যার একটা ধারাবাহিক অস্তিত্ব থাকবে, দীর্ঘমেয়াদী সুবিধে পাওয়া যাবে, সেই জন্য কাজ করব, না আমি নীল সাদা রং করে বলবো আমি বাড়ি করেছি? এটা দৃষ্টিভঙ্গির পার্থক্য। স্যার যাদবপুর অঞ্চলে আপনি একদম দীর্ঘদিন সেখানে যাতায়াত করেন, ঘোরাফেরা করেন, এখন আরো বাড়াতে হয়েছে আপনি জানেন। সন্ধ্যেবেলার পরে গণপরিবহনের কি ভয়ঙ্কর দুর্দশা। গণপরিবহন পশ্চিমবঙ্গে তো উঠে গেছে। পশ্চিমবঙ্গে গণপরিবহন উঠে গিয়েছে। এখন যারা ব্যবসা ট্যাবসা করেন তারা তাদের মতো করে যাত্রীদের ওপর জুলুম করে যাচ্ছেন। সরকার আছে বলে মনে হয় নাকি? কিচ্ছু নেই। এবং যার ফলে দেখবেন আপনার মুশকিল হচ্ছে কি, এর ফলে এই সমস্ত প্রাইভেট এজেন্সিস অ্যাপ ট্যাপ তৈরি করে তারা কিন্তু মুনাফাটা বেশ ভালো চালিয়ে যাচ্ছেন। আর আমার সরকারি পরিবহন, প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গের বুকে যে সমস্ত পরিষেবামূলক সরকারি ব্যবস্থা ছিল সেগুলো ভেঙে চুরে তছনছ করে দেওয়া গেছে। স্যার ১০৯ নম্বর ওয়ার্ডে ১৮টা কলোনি রয়েছে, যে কলোনিতে বাসিন্দাদের কাছে কোনো জমির দলিল নেই। আপনাদের সময়ই তাদেরকে সেখানে বসবাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল বৈধভাবে। কি করবেন? আমার কাছে অভিযোগ এসেছে যে বহু মানুষ তারা সরকারি অনুমোদনের জন্য যে সরকারি আহ, টাকা পয়সা দিতে হয় সেসব জমা দিয়েছেন, তাও তারা পাননি। তারা হয়তো কোনো অতিরিক্ত কাটমানি দিতে পারেনি বলে পাননি। আমার কাছে এসেছিলেন, আরো তথ্য আসছে, এই নিয়ে আমি কোর্টে যাবো, ছেড়ে দেবো না। স্যার বিজেপির বিরুদ্ধে একটা বক্তব্য, সেটা সাধারণ মানুষ যে কোথাও গিয়ে শিডিউলড কাস্ট যারা তাদেরকে বিজেপি সামাজিক পরিচিতি দেওয়ার জন্য পরিচিতি সত্তার রাজনীতি আলাদা করে সেখানে করছে। আপনার বক্তব্য? যারা মনে করেন বিজেপি সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষের স্বার্থে কাজ করবেন তাদের মতো মূর্খ আর কেউ নেই। বিজেপি হচ্ছে প্রকৃতপক্ষে একটি ব্রাহ্মণ্যবাদী দর্শনে লালিত সরকার। তাদের পরিচালনা করছেন আরএসএস। আরএসএস এর মূল তত্ত্বই হচ্ছে কিন্তু উচ্চ বর্ণের প্রভাব। যারা এসসি এসটি বা পিছিয়ে পড়া অংশ, তারা যত তাড়াতাড়ি বিজেপির হাত ছাড়বেন তত তাদের পক্ষে মঙ্গল। তাদের মূল লড়াইটা করতে হবে বামপন্থীদের সঙ্গে, এবং সেই লড়াইটা হচ্ছে সামাজিক অর্থনৈতিক সামগ্রিক উন্নয়নের জন্য। বিজেপির হাতিয়ার হয়ে গেলে পরে তাদের অশান্তি বাড়বে বই, কমবে না। স্যার যাদবপুরে এখনো সরকারি চাকরির কি অবস্থা, নতুন করে বলার কিছু নেই, অন্তত আপনাকে। আপনি অজস্র বেকার যুবক যুবতী তাদের
কর্মসংস্থানের জন্য লড়াই করেছেন এবং সফলও হয়েছেন অধিকাংশ ক্ষেত্রে। কিন্তু যারা স্টার্ট আপ করতে চান, স্টার্ট আপ বিজনেস করতে চান, এটা তাদের তো তোলাবাজির একটা তাদের কাছ থেকে ভয়ঙ্কর অভিযোগ পাওয়া যাচ্ছে। তোলাবাজি। আমি সেদিনকে মিটিং করে যখন নামছি, সামান্য উচ্চার কথা বলেছি, পেছন থেকে অটো চালকরা বলছে, দাদা আমাদের কথা বলুন, আমরা সাংঘাতিক ভাবে অত্যাচারিত হচ্ছি। আচ্ছা এমন একটা ক্ষেত্র নেই যেখানে তৃণমূলের গুন্ডারা তোলাবাজি করছেন না। স্যার, এই আপনার বক্তব্য যারা শুনবেন তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি হবে? আমার একটাই বক্তব্য, দেখুন, সৎভাবে পরিশ্রমের উপর দাঁড়িয়ে জীবন জীবিকা নির্বাহ করাটা হচ্ছে একটা আত্মসম্মানের ব্যাপার, এবং সেটা করবার জন্য আপনাদের সকলকে সংঘবদ্ধ হয়ে বামপন্থীদের নেতৃত্বে না, না, থাকতে হবে। কিন্তু স্যার আমার স্পেসিফিক বক্তব্য আপনার কাছে যে আপনি কোনোভাবে এই আমি যে আবারও বলি, তোলাবাজিতে এই সামগ্রিকভাবে জর্জরিত। গোটা পশ্চিমবঙ্গ, এটা শুধুমাত্র যাদবপুরের সমস্যা নয়। যাদবপুরের কোন রকম বিশেষ সমস্যা নেই যেটা পশ্চিমবঙ্গে নেই। পশ্চিমবঙ্গের সমস্যায় যাদবপুরের সমস্যা, এবং এটা পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন, যে বিধানসভায় গিয়ে সার্বিক পশ্চিমবঙ্গের পরিকল্পনা করতে হবে। যদি আমি প্রশাসনকে এমন জায়গায় সার্বিকভাবে দাঁড় করাতে পারি, তাহলে তোলাবাজরা পালিয়ে যাবে। তোলাবাজ তো শুধু যাদবপুরের সমস্যা নয়, তোলাবাজ যাদবপুরের সমস্যা থেকে পশ্চিমবঙ্গের সর্বত্র একই সমস্যা। গরিব কৃষকদের তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, টাকা দাও, জমিতে নোনা জল ঢুকে দেওয়া হচ্ছে। আমি কত মামলা করে ঠেকিয়েছি। স্যার 2011 সালের পর থেকে পরিসংখ্যান বলছে যে রিপিট যেখানে হয়েছে ক্যান্ডিডেট সেখানে যাদবপুরে জয়লাভ করার সম্ভাবনা, মানে সম্ভাবনা কেন, হয়নি, পরিসংখ্যান বলছে। শাসক দল এখানে রিপিট করছেন। তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ, এবং সব থেকে বড় অভিযোগ আপনারা যেটা নিয়ে আসছেন যে তিনি আরএসএস মদতপুষ্ট। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমার বক্তব্য হচ্ছে যে এই চালচিত্র পশ্চিমবঙ্গে আগে দেখা যায়নি। বিধানচন্দ্র রায় জ্যোতিবাবুর বন্ধুত্ব, জ্যোতিবাবু সিদ্ধার্থ শঙ্কর রায়ের বন্ধুত্ব, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কেও সেই অর্থে কোনো, আমি কি বলবো, মানে অডসের মুখোমুখি হতে হয়নি যখন তিনি বিরোধী দলনেত্রী ছিলেন। আপনি প্রচার করতে যাবেন সেখানে যখন দরজায় লাগানো হচ্ছে যে আমাদের গৃহদেবতার পুজো হয়, আপনারা না জেনে কি অখাদ্য কুখাদ্য খেয়ে থাকেন, মানুষ খেতে পাবে কি না তার থেকে আজকে ওটা মুদ্রা হয়ে যাচ্ছে কি খাবে সেটা। ওটা হচ্ছে আরএসএস এর প্রচার। হুম। আপনারা জেনে রাখবেন যে আমি তো ধারাবাহিকভাবে আরএসএস এর বিরুদ্ধে মানুষকে সচেতন করার চেষ্টা করছি, সুতরাং আরএসএস এই প্রচারটাই করবে। পিছিয়ে এবং পড়ছেন না। এই প্রচারে যাদের সামান্যতম বুদ্ধি বিবেচনা আছে তারা খুব এটা প্রভাবিত হবেন না, কেন খাদ্যাভ্যাসটা মানুষের ব্যক্তিগত। আর পাল্টা প্রচার হচ্ছে যে এটা কোন দেশ, এটা কোন ধরনের মানবিকতা যে একজন জীবন্ত মানুষকে পিটিয়ে মেরে ফেলা যায় এই অভিযোগে যে তার বাড়িতে একটা নির্দিষ্ট খাদ্য আছে। কোনটা মানুষের কাছে প্রশ্ন আসবে, যে আমি একজনকে পিটিয়ে মেরেছি এটাকে সমর্থন করব, নয় পিটিয়ে মারার প্রতিবাদে যে ঘটনা ঘটেছে তাকে সমর্থন করব? যে তুল্যমূল্য বিচার করেন, দেখবে মানুষ আমাকেই সমর্থন করবে। যাদবপুর এমন একটি বিধানসভা কেন্দ্র যে বিধানসভা কেন্দ্র এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে মালিনী ভট্টাচার্য, সোমনাথ চট্টোপাধ্যায় তৎকালীন জাঁদরেল সিপিআইএম নেতা এবং আইনজীবী, তাকে পরাজিত করে মমতা বন্দ্যোপাধ্যায় তার কেরিয়ার শুরু করেছিলেন। তারপরে বুদ্ধদেব ভট্টাচার্য ধারাবাহিকভাবে যাদবপুর, মমতা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্যের পরে কি পশ্চিমবাংলাকে নতুন কোনো স্বপ্নের সন্ধান দেবে? সময় বলবে, ৪ঠা মে বলবে। তার আগে সমস্ত খবর এবং খবরের ভেতরের খবর, এবং শুধু প্রার্থী নয়, আসল মা মাটি মানুষের কথা জানার জন্য আপনার চোখ থাকতে হবে কবির সৌরভের ইউটিউব চ্যানেলে।